হ্যালো এবং নমস্কার, আমি অভি বেঙ্গল স্পিয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই হাসি মুখটা যেন নতুন বছরেও দেখতে পাই আমরা সবাই। তো সেই জন্যে কয়েকটা মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো মজার হলেও ঐতিহাসিকভাবে কম বেশি সত্য। 223 খ্রিস্টপূর্বাব্দে হাসতে হাসতে মারা যান বিখ্যাত গ্রিক কবি ফিলোমন। কেন হাসির কারণটা কি এমন প্রাণঘাতী হাসি? কারণ দুপুরবেলা ক্ষুধার্ত ফিলোমন খেতে এসে দেখেন তার খাবার গাধায় খেয়ে নিচ্ছে। বেচারা ফিলোমন তিনি এই ঘটনাটি দেখে এমন হাসতে শুরু করলেন যে হাসির চোটেই ফিলোমনের প্রাণ যায়। এরকম হাসতে হাসতে চলে যাওয়া তারপরে এক গ্রিক দার্শনিক ছিলেন, তার নাম হচ্ছে ডায়াজেনিস। তো তার সময় যিনি রাজা ছিলেন তার নাম ডেনিস। রাজা ডেনিস ছিলেন খুব তোষামোদ প্রিয়। তো ডায়াজেনিস তোষামোদ পছন্দ করতেন না, নিজের কাজকর্ম নিয়েই থাকতেন। তো সেই কারণে রাজা ডেনিসের সময়ে দার্শনিক ডায়াজেনিস খুব বিখ্যাত দার্শনিক, কিন্তু তার সেরকম উন্নতি হয়নি। তো অপরদিকে একদম তুচ্ছ চাটুকার অ্যারিস্টিপাস বলে একজন ছিলেন। তিনি বহু অর্থ কামিয়েছিলেন এবং বহু টাকা পয়সার মালিক হয়েছিলেন রাজাকে তোষামোদ করে, অনেকটা বুদ্ধিজীবী স্টাইল। একদিন সেই তোষামোদকারী অর্থাৎ অ্যারিস্টিপাস তিনি এসে দেখেন কি যে দার্শনিক ডায়াজেনিস খেতে বসেছেন। খাবার আয়োজন অতি সামান্য, ভাত এবং শাকের তরকারি। তো এটা দেখে সেই অ্যারিস্টিপাস তিনি ব্যঙ্গ করে বললেন, আমাকে দেখো, আমি জানি তুমি দার্শনিক ডায়াজেনিস খুব বড় একজন উঁচু পাণ্ডিত্যের একজন মানুষ, কিন্তু তোমার থেকে আমি ছোট হয়েও শুধুমাত্র রাজা ডেনিসকে তোষামোদ করে আজকে কত টাকার মালিক, আর তুমি আমার থেকে এত যোগ্য হয়েও দেখো ওই ভাত আর শাকের তরকারি খাচ্ছ। আপনি যদি রাজাকে তোষামোদ করতেন তাহলে শুধু ওই শাক আর রুটি বা ভাত খেয়ে আপনাকে থাকতে হতো না। জবাবে ডায়াজেনিস হেসে বললেন, আর আপনি যদি শাক আর রুটি দিয়ে ভাত খাওয়া শিখতেন তাহলে রাজাকে আর তোষামোদ করতে হতো না। কি বন্ধুরা, কাউকে তোষামোদ করতে গেলে, অযোগ্য লোককে তোষামোদ করতে গেলে কোথাও নিজেকে ছোট মনে হয় না? হতে পারে আপনার আর্থিক দুরাবস্থা রয়েছে। দুরাবস্থা বলতে গিয়ে আর একটা মজার জোকস মনে এলো। সেটা হচ্ছে যে একবার এক গরিব মানুষ সে বিদ্যাসাগরের কাছে গেছে। উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে দানের সাগর, দয়ার সাগর বিদ্যাসাগরের থেকে কিছু টাকা পয়সা হাতিয়ে নেওয়া, মানে বিক্রি করা। তো বিদ্যাসাগরকে ইমপ্রেস করার জন্যে সে বেশ গিয়ে বিদ্যাসাগরের সামনে বলল যে, দয়ার সাগর বিদ্যাসাগর মশাই, আমি খুব পণ্ডিত মানুষ, কিন্তু আমি খুব দুরবস্থায় পতিত হয়েছি। বিদ্যাসাগর মুহূর্তে বুঝে গেলেন যে লোকটি হচ্ছে একটি আস্ত বজ্জাত লোক। তো তিনি একটু মজা করবেন ঠিক করলেন। তিনি বললেন যে, হ্যাঁ বুঝতেই পারছি আপনি খুব পণ্ডিত, আপনাকে আমি সাহায্য করব, তবে তার আগে ওই যে কি বললেন দুরবস্থায় আছেন, ভালো কথা, তবে আপনাকে আকার বদলে আনতে হবে, আপনি আকার বদলে আনুন। তো লোকটি পরের দিন ভাবলো আকার মানে একটু সেজে গুজে বোধহয় বিদ্যাসাগর যেতে বলছেন। তো লোকটি সেজে গুজে পরের দিন বিদ্যাসাগরের কাছে গিয়ে আবার বলল, বিদ্যাসাগর মশাই, আমি খুব পণ্ডিত মানুষ, ভাষা নিয়ে কাজ করি, তো আমি খুব দুরবস্থায় পতিত আছি। বিদ্যাসাগর মশাই আবার বললেন যে, বুঝতে পারছি, কিন্তু আকার না বদলালে আপনাকে তো আমি সাহায্য করব না। লোকটি বুঝতে পারছে না যে আমি তো আকার বদলে এলাম। তো সে তখন বিদ্যাসাগরের ছোটবেলার অভিন্ন হৃদয় বন্ধু মদন মোহন তর্কালঙ্কার তার কাছে গিয়ে পৌঁছালো। বলে, এরকম আমি তো গেছিলাম, তো আমি যতবারই আমার দুরবস্থার কথা বলতে গেছি বিদ্যাসাগর মশাইকে একটু সাহায্যের জন্য আর কি, ততবারই তিনি একই কথাই বলছেন যে আকার বদলে এসো। তো আমি তো জামা কাপড় বদলে গেছি, তারপরেও কেন একই কথা? মদন মোহন তর্কালঙ্কার সবটা বুঝতে পারলেন। বললেন, তুমি ঘোড়ার ডিমের পণ্ডিত,
আর বিদ্যাসাগর মশাই বুঝতে পেরেছেন তুমি তাকে মিথ্যে কথা বলছো, তাই তিনি মজা করেছেন। এখানে আকার বদলানোর কথা বলতে তোমার চেহারার আকার বদলানোর কথা বলা হয়নি, এখানে বলা হচ্ছে যে তুমি দুরবস্থায় বদলে দুরাবস্থা বলো, অর্থাৎ আকার বদলাও, মানে আকার যোগ করো, দুরবস্থার বদলে দুরাবস্থায় পড়েছ এটা বলো। আর তোমার না যাওয়াই ভালো, কারণ মহান জ্ঞানী বিদ্যাসাগর, যিনি মানুষের চরিত্রের সমস্ত দিক দেখে ফেলেছেন, তিনি বুঝে গেছেন তুমি আজকে আস্ত গণ্ডমূর্খ। তো বিদ্যাসাগর এভাবেই অনেক সময় রসিকতা করতেন। তো ভদ্রমহিলা বার্নার্সোর বাড়িতে এসে অবাক হয়ে দেখলেন এবং বললেন যে মিস্টার শ, আপনার ঘরে দেখছি একটাও ফুলদানি নেই। আমি ভাবছিলাম আপনি এত বড় একজন সুরসিক লেখক, হ্যাঁ, আপনি নিশ্চয়ই ফুল ভালোবাসবেন, কিন্তু এরকম কিরকম একটা বেরসিক লোক আপনি, একটা ফুলদানি পর্যন্ত নেই। আপনার ঘরের ফুলদানিতে কোথায় তাজা সুন্দর ফুল শোভা পাবে তা নয়, কেমন একটা বেশ অ্যান্টি রোম্যান্টিক ব্যাপার স্যাপার, ভালো লাগে না। তখন সুরসিক বার্নার্সও বলছেন, হ্যাঁ খুবই ভালো প্রস্তাব, ফুলদানি আমার ঘরে নেই। এখন ব্যাপার দেখুন ম্যাডাম, আমি আপনাকেও বেশ ভালোবাসি, আপনিও দেখতে সুন্দর, তার মানে এই নয় যে আমি আপনার মাথা কেটে আমার ঘরে টাঙিয়ে রাখবো। ফুল ভালোবাসি মানে এই নয় যে ফুলটাকে কেটে ফুলদানিতে রাখতে হবে। খুব কি খারাপ কথা, ভাববার ব্যাপার আছে বন্ধুরা। জন ড্রাইডেন, বিখ্যাত ইংরেজ কবি, সাহিত্যিক, সমালোচক, তিনি ঘরে প্রায় সারাক্ষণই পড়াশুনো করতেন, সাহিত্য চর্চা করতেন এবং খুবই বিখ্যাত মানুষ ছিলেন। স্ত্রীর প্রতি তার খুব একটা মনোযোগ তার দেওয়া হতো না। তো একদিন তার স্ত্রী লেডি এলিজাবেথ তার পড়ার ঘরে গিয়ে রেগে মেগে বললেন যে আমি যদি তোমার স্ত্রী না হয়ে যদি বই হতাম তাহলে বরং তোমার একটু অ্যাটেনশন বেশি পেতাম। জন ড্রাইডেন বই থেকে মুখ না তুলে উত্তর দিলেন, হ্যাঁ সেক্ষেত্রে এক কাজ করো, তুমি আমার ডায়েরি হয়ে যাও, অ্যাটলিস্ট বছর শেষে তোমাকে বদলাতে তো পারবো। যদি সত্যি এরকম হতো খুব কি খারাপ হতো, ভাববার ব্যাপার। এবারে একটু অন্য ধরনের মজার ঘটনা দিয়ে শেষ করছি। একবার ভারত বনাম ইংল্যান্ডের ক্রিকেট ম্যাচ চলছিল। তো ফিল্ডিং করছে ইংল্যান্ড দল, বল করছেন তখনকার দিনের খুব বিখ্যাত ফাস্ট বোলার আলফ গাওয়ার। তো হঠাৎ করে আলফ গাওয়ার তার ওভারে তৃতীয় বল নেওয়ার জন্য ছোটা শুরু করলেন। ব্যাটসম্যানও দাঁড়িয়ে রয়েছে ব্যাট হাতে, গাওয়ার বল করবেন, কিন্তু হঠাৎ করে গাওয়ার বল নিয়ে ছোড়া শুরু করছেন, কিন্তু কি ব্যাপার, তিনি ছুটছেন, এক সময় পেরিয়ে গেলেন আম্পায়ার, পিচ, দর্শক, বাউন্ডারি লাইন সব পেরিয়ে, প্যাভিলিয়ন পেরিয়ে তিনি ছোড়া শুরু করলেন। সবাই অবাক। পরে জানা যায় যে প্রকৃতির ডাকের কারণে বেচারা বলটা হাতে দিয়ে বা আম্পায়ারকে বলে যাওয়ারও সময় পাননি। গাওয়ার প্রকৃতির ডাকে সাড়া দিতে বল হাতেই চড়া শুরু করেছিলেন মাঠ থেকে। প্রকৃতির ডাক এমনই ভয়ঙ্কর। কার কার অভিজ্ঞতা এই ব্যাপারে আছে বলতে পারেন। একবার আইনস্টাইন খুব অন্যমনস্ক হয়ে, এমন তিনি নাকি থাকতেন প্রায়, তিনি বাসায় কলিং বেল টিপলেন। তো প্রায় প্রচুর দর্শনার্থীর ভিড়ে আইনস্টাইনের স্ত্রী খুবই বিরক্ত থাকতেন। তো তিনি ঘর থেকে বললেন, কোনো কিছু না দেখেই ভাবলেন কোনো আগন্তুক এসছে, বললেন আইনস্টাইন বাড়ি নেই, আপনি যান, পরে দেখা করবেন। তো আইনস্টাইন খুব চিন্তিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। যে সত্যি তো আইনস্টাইন বাড়ি নেই, তাহলে তিনি কোথায়? ভাবতে ভাবতে আইনস্টাইন হাঁটা শুরু করলেন। একটু হয়তো অতিরঞ্জন রয়েছে, বাট একটু মজার সত্যি অবশ্যই। শেষ করছি অভিনেতা চার্লি চ্যাপলিন এবং আইনস্টাইনের এক মজার কথোপকথন নিয়ে। তো 1931 সালে কৌতুক অভিনেতা বিশ্ববিখ্যাত চার্লি চ্যাপলিন আইনস্টাইনকে আমন্ত্রণ জানান তার একটি শো দেখার জন্যে। তখন চ্যাপলিনের সিটি লাইটস সিনেমার প্রদর্শনী চলছিল।
শোয়ের পরে তারা দুজনে শহরের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন। তখন চার্লি চ্যাপলিন আইনস্টাইনকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা, সবাই আমাকে সহজে বোঝে, এজন্যে আমার এত জনপ্রিয়তা, কিন্তু আপনার ওই সমস্ত জটিল থিওরি মিস্টার আইনস্টাইন, তো সেগুলো তো মানুষের সহজে বোঝার কথা নয়। তাহলে তাহলে তারা কেন আপনাকে এত পছন্দ করে, মানে আপনার এত ক্রেজ কেন? উত্তরে সহাস্যে আইনস্টাইন বললেন যে আমি জনপ্রিয় কারণ লোকে আমাকে বুঝতে পারে না, তাই আমাকে নিয়ে কথা বলাটা একটা স্ট্যাটাস সিম্বলের মধ্যে পড়ে।